একটা মিলিটারি কুকুরকে হত্যা করা হয়, কিন্তু এরপরেই কোনোভাবে যখন সেই কুকুরটার চোখ একটা মানুষের চোখে ভুল করে লাগানো হয়, তখন থেকেই সে অদ্ভুত কিছু জিনিস দেখতে শুরু করে। এদিকে আবার কেউ একজন একের পর এক হত্যা করে যাচ্ছে, কিন্তু পুলিশ তাকে কিছুতেই ধরতে পারছে না। কেন এইসব হত্যাগুলো হচ্ছে, আর একটা কুকুরের চোখ মানুষের চোখ লাগানোর পর কি কি হয়, এই সব কিছু জানতে হলে আপনাকে অবশ্যই পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে। গল্পের শুরুতেই আমরা দেখি চীনের অফিসার ওয়াং পাকিস্তানের জঙ্গি প্রধান মুজিবুরের সাথে কথা বলছেন এবং বলছেন যে আমাদের অপারেশন লাহা শুরু করা উচিত। তারপর মুজিবুর চীনের অফিসারকে বলেন, চিন্তা করবেন না, এবার কেউই ভারতকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। এবং তাদের কথোপকথনের মধ্যে আমরা জানতে পারি যে চীন ও পাকিস্তান একসাথে ভারতের উপর আক্রমণ করার পরিকল্পনা করছে। গল্পের সামনের দিকে অপারেশন লামা কি সেটা জানা যাবে। দৃশ্য পরিবর্তন হয়ে আমরা চান্দু নামের একটি ছেলেকে দেখতে পাই। সে একটা ব্যাংকে চাকরি করত। চান্দু তখন শিব নামে এক গুন্ডাকে তাড়া করছে, কারণ শিব চান্দুর ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল, কিন্তু এখন সে টাকা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। চান্দু শিবকে টাকা ফেরত দিতে বলে, কিন্তু শিব বলে যে আমি টাকা দেব না। এবং এই কথা বলার পর শিবের গুন্ডারা চান্দুকে আক্রমণ করে, কিন্তু চান্দুও কম ছিল না। সে শিবের গুন্ডাদের অনেক মারধর করে এবং তাকে মারধর করার পরে শিবকে বলে, তুই যদি ব্যাংকের টাকা ফেরত না দিস তাহলে মনে রাখিস আমার হাত থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না। তখন শিব চান্দুর হুমকি শুনে খুব নার্ভাস হয়ে পড়ে, তাই সাথে সাথেই লোনের সব টাকা চান্দুকে দিয়ে দেয়। এখান থেকে দৃশ্যপট বদলে যায় এবং আমরা সাগর নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সাগর তার ল্যাবে কিছু একটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর সে রেজাল্ট দেখে অনেক অবাক হয়ে যায়। আর সাথে সাথে সে তার বন্ধু অর্জুন এবং কৃষ্ণকে ফোন করে পরীক্ষার কথা বলে। সেই সাথে তার বস রঞ্জিতকেও এই পরীক্ষার সম্পর্কে বলে। কিন্তু এই গবেষণার ব্যাপারে আমরা আরো কিছুক্ষণ পরে জানতে পারবো। এরপর আমরা সিবিআই অফিসার শ্যামকে দেখতে পাই এবং সে তার সহকারীকে বলে যে চীন এবং পাকিস্তান আমাদের আক্রমণ করার ষড়যন্ত্র করছে, তাই আমাদের যে কোনো মূল্যে তাদেরকে থামাতে হবে। পরের দিন সকালে চান্দু রেডি হয়ে তার অফিসে যাচ্ছিল। তখন চান্দুর মা তাকে বলে, বাড়ি থেকে বেরোনোর আগে তোমার উচিত ঈশ্বরকে স্মরণ করা, এটা তোমার জন্য সব দিক থেকে ভালো হবে। কিন্তু চান্দু তার মাকে বলে, মা দেখো, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, তাই আমাকে এসব বলবে না। আর তখনই আমাদেরকে চান্দুর অতীত সম্পর্কে দেখানো হয়। চান্দু যখন ছোট ছিল তখন চান্দুর বাবা চান্দুকে বলেছিলেন যে তুমি একদমই মন থেকে ঈশ্বরের কাছে কিছু চাও, তবে ঈশ্বর অবশ্যই তোমাকে সেই জিনিসটা দেবেন। এটা শুনে চান্দু ঈশ্বরকে বলে যে ঈশ্বর, আমি আপনার কাছ থেকে কিছুই চাই না, আমি সব সময় আমার বাবার সাথে থাকতে চাই। আর সেদিন যখন চান্দুর বাবা কাজ শেষ করে বাড়ি ফিরছিল, সেদিন চান্দুর বাবার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে এবং চান্দু যখন তার বাবার মৃত্যুর খবর পায় তখন চান্দু ভেতর থেকে প্রচন্ড ভেঙে পড়ে। আর সেই দিন থেকে চান্দু সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। ঈশ্বরের অস্তিত্ব নেই বলে বিশ্বাস করা বন্ধ করে দেয়। দৃশ্য আবারও বর্তমানে আসে এবং চান্দু মহেশ নামে এক ব্যক্তির বাড়িতে লোনের টাকা চাইতে যায়, কারণ মহেশও চান্দুর ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। চান্দু তাকে বলে যে সে যদি দ্রুত টাকা পরিশোধ না করে তাহলে তার বিরুদ্ধে কেস হয়ে যেতে পারে। এই বিষয় নিয়ে মহেশ এবং চান্দুর বন্ধুদের মধ্যে তর্ক শুরু হয়। তারপর মহেশের মেয়ে শিল্পা সেখানে আসে এবং চান্দু প্রথম দেখাতেই শিল্পার প্রেমে পড়ে যায়। শিল্পা চান্দুকে বলে যে তুমি চিন্তা করো না, আমরা শীঘ্রই লোন পরিশোধ করে দেব। পরের দিন কিছু লোক একটি ভবনে সাগরের লাশ খুঁজে পায় এবং খুনি সাগরকে খুব নৃশংসভাবে হত্যা করেছিল। তারপর ইন্সপেক্টর মুরারি সেখানে আসে। মুরারি অপরাধী স্থলটি খুব সূক্ষ্মভাবে তদন্ত করে। সে তার অফিসারদেরকে দ্রুত সাগরের দেহ ময়না তদন্তের জন্য পাঠাতে বলে। যখন সে চলে যাচ্ছিল তখনই তার চোখে পড়ে সেখানকার একটা দেয়ালে মালিকা এবং অর্জুনের নাম লেখা ছিল। এরপর আমরা চান্দুকে দেখতে পাই। চান্দু শিল্পাকে ফলো করে একটা শপিং মলে আসে এবং সেখানে সে দেখে কিছু ছেলেরা মেয়েদের দিকে তাকিয়ে মজা করছিল। চান্দু তখন সেই ছেলেদের কাছে যায় এবং তাদেরকে বোঝায় যে আমাদের উচিত মেয়েদেরকে সম্মান করা। সেই সাথে চান্দু তাদেরকে আরো বলে, যদি আমি আবারও দেখি কখনো তোমরা এরকম করছো তাহলে সবার খবর আছে।
চান্দুর কথা শুনে ছেলেরা সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। চান্দু দেখে যে শিল্পা মলে কিছু কেনাকাটা করছে, তাই সে গোপনে শিল্পার দিকে তাকাতে শুরু করে, যে একটু আগে অন্য ছেলেদেরকে এই কাজের জন্য থ্রেট দিল, কিন্তু এখন সে নিজেই সেই কাজ করছিল। কিন্তু আসলে শিল্পাও মাঝে মাঝে আর চোখে তার দিকে তাকাচ্ছিল, কারণ সেও বুঝতে পারছিল চান্দু তাকে ফলো করছে। কিন্তু শিল্পার মনে হচ্ছিল চান্দু একজন পরিষ্কার মনের মানুষ, তাই সেও কিছুটা আগ্রহ দেখাচ্ছিল। তারপর যখন চান্দু তার ঘরে বসেছিল, তখন তার মা সেখানে এসে তাকে বলে, আমি তোমার বোনের বিয়ের জন্য একটি ভালো ছেলে দেখেছি এবং সেই ছেলের নাম বিশাল। এখন বলো তোমার মতামত কি? চান্দু তখন বলে, মা তুমি ভালোভাবে দেখলে আমার আর দেখার কিছু নেই। তখন আমরা মল্লিকা এবং অর্জুনকে পুলিশ স্টেশনে বসে থাকতে দেখি। মুরালি মল্লিকা এবং অর্জুনকে সাগরের হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তারপর সে তাদের দুজনকে বলে, যে জায়গায় সাগর মারা গেছে সেখানকার একটা দেওয়ালে তাদের দুজনের নাম আছে। মৃত্যুর আগে সাগর কি তোমাকে কিছু বলেছিল? অর্জুন বলে যে সাগরের মৃত্যুর আগে আমি সাগরের সঙ্গে কথা বলেছিলাম এবং সেই সময় সাগরকে খুব নার্ভাস লাগছিল। মুরালি দুজনের বক্তব্য লিখিতভাবে নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। এরপরে আমরা দেখি সাগরের সহকর্মী সৌমিকে, এবং সে সাগরের ল্যাবে ইঁদুরের উপর কিছু পরীক্ষা নিরীক্ষা করছিল, কিন্তু তার এক্সপেরিমেন্ট ফেল হয় এবং সৌমি সাথে সাথে ওয়াং এবং মুজিবরকে ফোন করে বলে যে আমাদের পরীক্ষা সফল হতে এখনো কিছু সময় বাকি আছে এবং ততদিন পর্যন্ত আমাদের এক্সপেরিমেন্টের ব্যাপারে যেন কেউ কিচ্ছু না জানতে পারে। এটা দেখে বোঝা যায় যে সৌমিও আসলে ওয়াং এবং মুজিবরের সঙ্গে জড়িত। এখন এখানে চান্দু দেখে যে শিল্পা তার কুকুরের সাথে কথা বলছে। চান্দুও শিল্পাকে অনুসরণ করে পশু হাসপাতালে যায় এবং সেখানে শিল্পা চান্দুকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমাকে অনুসরণ করছো। চান্দু তখন শিল্পাকে সরাসরি বলে যে তোমাকে দেখার পর থেকে আমি তোমার প্রেমে পড়েছি। এই কথা বলার পর চান্দু সরাসরি শিল্পাকে প্রপোজ করে এবং শিল্পাও চান্দুকে বলে আমিও তোমাকে ভালোবাসি। এটা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজনে একসাথে অনেক ঘোরাঘুরি করে এবং একজন অন্যজনকে আরো ভালোভাবে চিনতে থাকে। এখান থেকে আমরা সরাসরি অর্জুনকে দেখতে পাই। অর্জুন তার বাড়িতে বসে সাগরের ফাইলটি দেখছিল। এমন সময় অর্জুন ফাইলটিতে কিছু একটা খুঁজে পেয়ে খুবই এক্সাইটেড হয়ে যায়। সে দ্রুত একজন লোককে ফোন করে এবং তাকে সবকিছু বলে, কিন্তু এই লোকটিকে তো আমরা এখনো জানতে পারিনি। এখান থেকে দৃশ্যপট বদলে যায় এবং মুরালি পুলিশ অফিসারদের সাথে অর্জুনের বাড়িতে আসে। সেখানে এসে মুরালি দেখে যে অর্জুনের মৃতদেহ বাড়িতে পড়ে আছে, সাথে দুই পুলিশ অফিসারের মৃতদেহ পড়ে আছে এবং গজ নামের একটা আর্মি কুকুরের লাশ সেখানে পড়ে আছে। মুরালি তখন ভাবছিল এসব খুন কে করতে পারে। তখন সে দেয়ালে কৃষ্ণের নাম লেখা দেখতে পায়। পরের দিন চান্দু শিল্পার সাথে দেখা করতে চায়। শিল্পা ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে। এখানে জানা যায় যে শিল্পা সাগরকেও চিনত, কারণ সে শিল্পার সিনিয়র ছিল। তারপর যখন চান্দু শিল্পার আসার জন্য অপেক্ষা করছিল, তখন শিব তার গুন্ডাদের নিয়ে সেখানে আসে এবং শিবের গুন্ডারা যখন চান্দুকে দেখে তারা সরাসরি তাকে আক্রমণ করে। শুরুতে চান্দু শিবের গুন্ডাদের অনেক মারধর করে, কিন্তু শেষ পর্যন্ত শিবের গুন্ডারা তাকে আহত করে ফেলে। তারপর শিল্পা চান্দুকে আহত দেখে দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে। এদিকে চান্দুর মাও হসপিটালে আসে এবং চান্দুর মা তাকে এমন অবস্থায় দেখে খুবই ভয় পায়, যার পরে ডাক্তার এসে বলে যে দেখুন চান্দুর চোখ গভীরভাবে আহত হয়েছে, তাই চান্দু আর কখনো দেখতে পাবে না। এই কথা শুনে তার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখনই চান্দুর মা ঈশ্বরের কাছে যান এবং প্রার্থনা করেন, হে ভগবান, দয়া করে আমার ছেলের চোখ ঠিক করুন। ঠিক তখনই ডাক্তার চান্দুর মায়ের কাছে এসে বলে, একটা ভালো খবর আছে, আমরা এমন একজন ডোনার খুঁজে পেয়েছি যার চোখ আপনার ছেলের শরীরে বসাতে পারবো। বন্ধুরা, চান্দুর মা এই কথা শোনার সাথে সাথেই সে ঈশ্বরকে ধন্যবাদ জানায় এবং এখানে সুনীল নামে এই ডাক্তার চান্দুর চোখের অপারেশন করে। কিছু সময়ের জন্য অস্ত্রোপচারের পর চান্দুর চোখের অপারেশন সফল হয়, যার পরে সুনীল চান্দুর মাকে বলে যে আমরা এক সপ্তাহ পরে চান্দুর চোখ থেকে ব্যান্ডেজ খুলে দেব এবং তারপর থেকে সে স্পষ্টভাবে দেখতে পাবে। আর যতদিন চান্দুর চোখের ব্যান্ডেজ ছিল, শিল্পা এবং চান্দুর বন্ধু গোলু চান্দুর জন্য সমস্ত কাজ করে দেয়। অন্যদিকে মুরালি তার অফিসারকে বলে যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে খুঁজে বের করতে হবে, তা না হলে খুনি অন্য কাউকে হত্যা করতে পারে। তাই যে করেই হোক খুনিকে খুঁজে বের করতেই হবে। এরপর হসপিটালে ডাক্তার একদিন চান্দুর চোখ থেকে ব্যান্ডেজ খুলে ফেলেন এবং চান্দুকে সুস্থ দেখে চান্দুর মা খুব খুশি হয়
চান্দুও প্রথম দিকে সবকিছু কিছুটা অস্পষ্ট দেখছে। চান্দু ডাক্তার সুনীলকে জিজ্ঞাসা করে, আমার চোখ ঝাপসা কেন? তখন সুনীল বলে, টেনশন নিও না, তুমি কয়েকদিনের মধ্যে আরো ভালো দেখতে পাবে। চান্দু তার মায়ের সঙ্গে বাড়ি চলে আসে, কিন্তু চান্দুর আচরণ অনেক বদলে গিয়েছিল। কারণ চান্দু দিনের বেলায় ঘুমাতো এবং রাতে জেগে থাকতো, এবং চান্দুও দূর থেকে জিনিসের গন্ধ পেতেন। একদিন ছেলেপক্ষের পরিবার চান্দুর বোনকে দেখতে আসে, তাই শিল্পাও চান্দুদেরকে সাহায্য করতে চান্দুর বাড়িতে আসে। কিছু সময় পর বিশাল ও তার মা এবং বাবার সাথে চান্দুর বাড়িতে আসে, এবং সেখানে বিশালের মা এবং বাবা চান্দুর বোনকে খুবই পছন্দ করে, তাই তারা বিয়ের জন্য রাজি হয়ে যায়। সবাই এই বিয়ে ঠিক হওয়াতে খুবই খুশি হয়, কিন্তু হঠাৎ করেই চান্দুর মাথায় প্রচুর যন্ত্রণা শুরু হয়। এখন এখান থেকে আমরা সরাসরি মুরালিকে দেখতে পাই। মুরালি তার অফিসারের সঙ্গে কথা বলছে। সে বলে যে খুনির হত্যার পদ্ধতিটি খুবই অদ্ভুত, এবং প্রতিটি ব্যক্তিকে হত্যা করার পরে খুনি অন্য কোনো ব্যক্তির নাম লেখে। চান্দু তখন শিব এবং তার গুন্ডাদের ব্যাপারে অভিযোগ করতে থানায় আসে, কারণ তাদের জন্যই চান্দুর চোখ নষ্ট হয়ে গিয়েছিল। চান্দু অভিযোগ করার পর পুলিশ শিব ও তার গুন্ডাদেরও জেলে পাঠায়। চান্দু থানা থেকে বের হয়ে তার বন্ধুর সাথে কোথাও যাচ্ছিল, তখন হঠাৎ করে সে তার বাইকটি মন্দিরের কাছে নিয়ে যায়, এবং চান্দু মন্দিরে ঢুকতে শুরু করে, এবং একই সময়ে চান্দু তার চোখের সামনে একটি অদ্ভুত ছবি দেখতে পায়। চান্দুর শরীর তার নিয়ন্ত্রণে ছিল না, এবং তারপর গোলু চান্দুকে মন্দিরে যেতে দেখে বেশ অবাক হয়, কারণ চান্দু এর আগে কখনো মন্দিরে যায়নি। চান্দুর মনে হয় যে তার শরীরে কোনো সমস্যা আছে, তাই সে সুনীলের কাছে যায় এবং তাকে পুরো সমস্যার কথা খুলে বলে। সুনীল তখন বলে যে দেখো, এই সব কিছু স্বাভাবিক, কয়েকদিনের মধ্যে তোমার চোখ একেবারে আগের মতো হয়ে যাবে। কিন্তু চান্দু তখনও খুব অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছিল। যখন চান্দু শিল্পার সাথে কোথাও যাচ্ছিল, তখন চান্দু কালো হুডি পরা এক লোককে দেখতে পায়। লোকটাকে দেখার পর চান্দু আবার সেই সব দৃশ্য চোখের সামনে দেখতে পায়, এবং একই সময়ে চান্দুর মাথায়ও খুব যন্ত্রণা করতে শুরু করে। সে আবার সুনীলের কাছে তার চোখ পরীক্ষা করতে চায়। সুনীলও চান্দুর চোখ পরীক্ষা করাতে একজন খুব বড় ডাক্তার সত্যমকে ফোন করে, এবং সত্যম যখন চান্দুর চোখ পরীক্ষা করে তখন ফলাফল দেখে সবাই খুব অবাক হয়ে পড়ে, কারণ চান্দুর চোখ কোনো মানুষের চোখ না, বরং এটা একটা কুকুরের চোখ ছিল, এবং সে কারণেই চান্দুর সাথে এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটছিল। সুনীল যা করেছে তা নিয়ে সত্যমও খুব রেগে যায়। সুনীলের ভুলের কারণে চান্দু কুকুরের চোখ পায়। তারপর সত্যম চান্দুকে বলে যে দেখো, তুমি ভয় পেও না, ডাক্তারদের গবেষণায় দেখা গেছে যে মানুষ এবং কুকুরের চোখ প্রায় একই রকম, তোমার খুব বেশি সমস্যা হবে না। তখন আমরা দেখতে পাই অপারেশনের দিন যে ডাক্তার যখন ইমপ্ল্যান্টেশনের জন্য একটি বাক্সে মানুষের চোখ আনছিলেন, তখন সেই বাক্সে একটি কুকুরের চোখও রাখা ছিল, এবং এটা অন্য কারো নয়, বরং গোজর, কারণ গোজর মৃত্যুর পর তার চোখ সংরক্ষণ করে রাখা হয়েছিল। এই কারণে ডাক্তার ভুল করে গোজর চোখ চান্দুর চোখে লাগিয়ে দিয়েছিল। চান্দু এই কথা শুনে খুব রেগে যায়। সে বলে, এটা কি হয়ে গেল আমার সাথে? সে সব ডাক্তারদেরকে বলে যে আপনারা যদি আমাকে তাড়াতাড়ি মানুষের চোখ না দেন, তাহলে আমি আপনাদের সবার বিরুদ্ধে মামলা করব। এই বলে চান্দু সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শ্যামকে দেখতে পাই। শ্যাম তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল যে তারা পাকিস্তান এবং চীনের অপারেশন লামা সম্পর্কে জানতে পেরেছে। তখন সে তার সহকারীকে বলে যে আমি অপারেশন লামার সম্পূর্ণ ডিটেলস চাই। এখন আমরা দেখি শিল্পা তার অফিসে কিছু কাজ করছে। তারপর শিল্পার কাছে কৃষ্ণের ফোন আসে। কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করে যে সাগরের মৃত্যুর আগে সাগর কি তোমাকে কিছু বলেছিল? শিল্পা বলে, সাগর স্যারকে কয়েকদিন ধরে খুব মন খারাপ লাগছিল, কিন্তু আমি জিজ্ঞাসা করার পরেও তিনি আমাকে তার সমস্যার কারণ বলেননি। কৃষ্ণের সাথে কথা বলার পর শিল্পা যখন তার বাড়িতে যাচ্ছিল, তখন শিল্পা অফিসে সাগরের ডায়েরিটা খুঁজে পায় এবং সে ডায়েরিটা নিজের কাছে রাখে। এরপরে চান্দু রাতে কোথাও যাচ্ছিল, তখন চান্দু সেই কালো পোশাক পরা লোকটাকে আবার দেখতে পায়। চান্দু অবিলম্বে সেই লোকটাকে পিছু করে এবং অবশেষে চান্দু কালো শার্ট পরা লোকটাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে যে আপনি কে, আর আমি আপনার দিকে তাকিয়ে অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। কালো শার্ট পরা লোকটি চান্দুর প্রশ্নের কোনো উত্তর দেয় না। একই সময়ে কালো শার্ট পরা লোকটি তার লোকেদের সাথে চান্দুকে আক্রমণ করে। চান্দু প্রথমে বেশ ভালো ফাইট করে, কিন্তু শেষ পর্যন্ত তারা চান্দুকে মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু যখন তারা হত্যা করতে যাবে, তখন অনেকগুলো কুকুর সেখানে চলে আসে
এবং সেই সমস্ত কুকুর একসাথে সব লোককে কামড়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে যখন চান্দুর জ্ঞান ফিরে পায়, চান্দু তার বাড়িতে ফিরে আসে। যখন চান্দু ঘুমাচ্ছিল, সে তার স্বপ্নে একজন ব্যক্তিকে দেখে যে সবাইকে হত্যা করছে, কিন্তু চান্দু সেই ব্যক্তির মুখ দেখতে পায় না। তারপর সে জেগে ওঠে এবং বুঝতে পারে যে গোজোর চোখ অবশ্যই তাকে কিছু বলার চেষ্টা করছে। তাই চান্দু দ্রুত সেই জায়গায় যায় যেখানে অর্জুন মারা গিয়েছিল, এবং সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চান্দু আবার কিছু দৃশ্য দেখতে পায়। চান্দু বুঝতে পারে যে কেউ ইচ্ছাকৃতভাবে অর্জুনকে হত্যা করেছে। তখন আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে একটি কালো হুডি পরা লোক অর্জুনকে ফলো করছিল এবং সম্ভবত সে অর্জুন সহ বাকি সবাইকে হত্যা করেছে। এই লোকটি কে, আমরা তার ব্যাপারে পরে জানতে পারবো। বর্তমানে সত্যম চান্দুকে হসপিটালে ডাকে। হসপিটালে সত্যম চান্দুকে বলেই যে একটা মানুষের চোখ পাওয়া গেছে, তাই খুব শীঘ্রই তোমার চোখের অপারেশন হবে। কিন্তু এখন চান্দু বলে, স্যার আমি নতুন চোখ চাই না, আমার মনে হয় গোজোর চোখ আমাকে কিছু বলার চেষ্টা করছে। এই বলে সে চলে যায়। রাতে যখন পুলিশ গাড়িতে কৃষ্ণের মৃতদেহ পড়ে থাকতে দেখে, মুরালিও কৃষ্ণের মৃতদেহের কাছে আসে এবং ভাবতে শুরু করে যে এই খুনি কে। তারপরে সে সরাসরি মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠায়। এদিকে সৌমি তখন অপারেশন লামার জন্য বিপজ্জনক একটা টিকা তৈরি করে এবং এবার সৌমির এক্সপেরিমেন্ট এবার সফল হয়। সৌমি দ্রুত ওয়াং এবং মুজিবরকে এই কথা বলেন এবং এই কথা শুনে দুজনেই খুব খুশি হন। ওয়াং বলে, এখন ভারতকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। চান্দু পুলিশ স্টেশনে ইন্সপেক্টর মুরালির সঙ্গে দেখা করতে চায়। সেখানে সে গোজোর বিষয়ে মুরালির কাছে জিজ্ঞাসা করে। তখন সে চান্দুকে বলে যে গোজো একটি বুদ্ধিমান কুকুর ছিল এবং গোজো সেনাবাহিনীর প্রশিক্ষণ পেয়েছিল, কিন্তু কয়েকদিন আগে খুনি গোজোকে হত্যা করেছিল। এই কথা শুনে চান্দু থানা থেকে চলে যায়। অন্যদিকে তখন শ্যাম এবং অন্যান্য সিবিআই অফিসাররা একটি মিটিং করেছেন এবং সেখানে শ্যাম সবাইকে বলে যে চীন ও পাকিস্তান আমাদের আক্রমণ করার পরিকল্পনা করছে, তাই আমাদের উচিত পরিকল্পনা যে করেই হোক ফেল করাতে হবে। শিল্পা যখন কৃষ্ণের মৃত্যুর কথা জানতে পারে, শিল্পা মনে করে যে নিশ্চয়ই এমন কিছু আছে যার কারণে সমস্ত মানুষ প্রাণ হারাচ্ছে। এরপর সে দ্রুত অফিসে আসে। অফিসে শিল্পা সাগরের ডায়েরিটা পড়তে শুরু করে। ডায়েরিটা পড়ার পর সে খুব অবাক হয়, কারণ ডায়েরিতে সাগর একটা ভ্যাকসিন সম্পর্কে লিখেছিল যা প্রয়োগ করার পরে একজন লোক মারা যায় এবং এই ভ্যাকসিনটি তৈরি করে। রঞ্জিতের নির্দেশে সৌমি সেই টিকা তৈরি করছিল। বন্ধুরা, এটা জেনে শিল্পা পুলিশকে বলতে যায় এবং অন্যদিকে চান্দু খুব টেনশনে বসে আছে, কারণ সে বুঝতে পারছিল না যে কে সবাইকে মেরে ফেলছে। তখন সে টিভিতে রঞ্জিতকে দেখে সবাইকে বলছে যে সে অসুস্থ লোকদের জন্য এমন একটি ভ্যাকসিন তৈরি করছে এবং এটি গ্রহণের মাধ্যমে সমস্ত রোগ চিরতরে চলে যাবে। এবং চান্দু তখন রঞ্জিতকে টিভিতে দেখার সাথে সাথেই আবারও মাথার মধ্যে অদ্ভুত সব চিন্তা আসে। তখন একজন বাবা চান্দুর কাছে আসে যে তাকে বলে যে তুমি ঈশ্বরের উপর বিশ্বাস করো এবং ঈশ্বর অবশ্যই তোমাকে সাহায্য করবে। চান্দু দৌড়ে তার বাড়িতে চলে আসে। চান্দু তার সমস্ত হৃদয় দিয়ে সেই খুনির কথা ভাবতে শুরু করে এবং তারপর বন্ধুরা চান্দু খুনির সম্পর্কে জানতে পারে এবং সেই খুনি হলো মুরালি। এখন মুরালি শিল্পাকে অপহরণ করে এবং তাকে তার সাথে নিয়ে আসে। শিল্পা পুরো বিষয়টির সত্যতা জানতে পেরেছিল, তাই মুরালি তাকে কিডন্যাপ করেছে। এখানে আমরা আরও জানতে পারি যে মুরালি এই সব কিছু ওয়াং এবং মুজিবরের নির্দেশে করেছিল এবং এখন যখন মুরালি শিল্পাকে হত্যা করতে যাচ্ছিল, চান্দু সেখানে আসে, যার পরে চান্দু এবং মুরালির মধ্যে একটি বিপজ্জনক লড়াই হয় এবং সেই লড়াইয়ে চান্দু মুরালির সমস্ত গুন্ডাকে হত্যা করে। বন্ধুরা, অবশেষে মুরালিকেও হত্যা করা হয়। এর পরের দিন রঞ্জিতের পুরো ষড়যন্ত্র গণমাধ্যমের সামনে আসে। এখানেও পুলিশ রঞ্জিতকে ধরে জেলে পাঠায় এবং তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আর এখানেই আমাদের আজকের অসাধারণ গল্পটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।